দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনের কাছে। আবার ফিরে এলাম আপনার কাছে। বলছিলাম আজ শহীদ আসাদ দিবস। শুরুতে আপনার কাছে জানতে চাইব যে শহীদ আসাদ দিবসের পেছনে তাৎপর্যটা কি? ৬৯-এর ছাত্রগণ অভ্যুত্থানের শহীদ আসাদ, তিনি দেশ জাতির জন্যে, গণতন্ত্রের জন্যে আত্মত্যাগী দিয়েছিলেন, জীবন উৎসর্গ করেছিলেন। প্রথমে আমি তার বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তিনি তৎকালীন স্বৈরাচার পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে, সেই আইয়ুব সরকারের বিরুদ্ধে যখন বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আন্দোলন চলছিল, সেই আন্দোলনের এক পর্যায়ে তৎকালীন আইয়ুব সরকারের যে ছিল, আপনারা জানেন যে গভর্নর মোনায়েম খান, সে 144 জারি করেছিল। আচ্ছা, সেই আন্দোলনকে, ছাত্র আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্যে, তার বিরুদ্ধে সেদিন 144 জারির প্রতিবাদে সেদিন ছাত্ররা ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করেছিল। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেদিন আমাদের সেই শহীদ আসাদ, মানে পুরো নাম তার আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, আচ্ছা, তার নেতৃত্বে তিনি ছিলেন পূর্ব বাংলা ছাত্র ইউনিয়নের একজন সক্রিয় কর্মী এবং ঢাকা মহানগরীর সে আহ্বায়ক ছিলেন। এবং তিনি তৎকালীন বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল, তৎকালীন ঢাকা হলের তিনি নির্বাচিত ভিপি ছিলেন। তিনি সক্রিয় একজন ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। তিনি সেদিন সেই তার মিছিল নিয়ে তিনি অগ্রসর হচ্ছিলেন। সেই মিছিলে কিন্তু বারবার পুলিশ বাধা দিচ্ছিল। তো পুলিশের বাধা উপেক্ষা করে তিনি সেই বীর দর্পে এগিয়ে যাচ্ছিলেন। মিছিল নিয়ে চাঙ্গারপুল দিয়ে আসছিলেন ইয়ের দিকে, ঢাকা মেডিকেল কলেজের দিকে মিছিল নিয়ে। তখন খুব কাছ থেকে সেই পুলিশ অফিসার তাকে গুলি করে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। তখন তার তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়ার পরে হাসপাতাল তাকে মৃত ঘোষণা করেছে। এবং এই খবর যখন বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়লো মানে ছাত্র সমাজে সারা দেশে, তখন সেটা একটা স্পার্ক হয়ে গেল। স্পার্ক যেমন যে 2024-এ যেমন আবু সাইদকে যেভাবে গুলি করে হত্যা করার পরে মানে একটি স্ফুলিঙ্গ স্পার্ক হয়েছিল সারা দেশে, ঠিক তেমনইভাবে আর কি একটি স্পার্ক হয়েছে। সেখানে কিন্তু সকল মানে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে, নেমে আন্দোলন শুরু করেছে। সেই আন্দোলনের তখন আমরা জানি যে 6 দফা 11 দফার আন্দোলনও সেই রাস্তায় সম্পৃক্ত হয়ে সেই আন্দোলন একাকার হয়ে গেছিল। তার তাকে হত্যাকাণ্ড করার পর সেখানে আমি সেই তার খবর আমরা যখন পেলাম, তখন আমি ক্লাস 6-এ পড়ি। আমাদের ওনার পিতা ছিলেন আমাদের এলাকার খুবই সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি। উনি ছিলেন ঋণ সালিসি বোর্ডের চেয়ারম্যান, মন্ত্রীর পদমর্যাদা, এবং উনি আমাদের নরসিংদী জেলার মধ্যে খুবই মানে সম্ভ্রান্ত পরিবার এবং খুবই মৌলানা আবু তাহের বিএবিটি নামে উনি সব ব্যাপক ওনার সম্মান পরিচিত স্কুল কলেজের শিক্ষক ছিলেন। এবং তখন এই স্কুলের একজন, সেই স্কুলের আমি একজন মানে ছাত্র শিক্ষার্থী হিসাবে আমি খুব নিজকে মানে গর্বিত মনে করি। আমি সেখানে আমরা যখন তার রক্তমাখা শার্ট নিয়ে গেল, ওখানে নিয়ে যাওয়ার পর দিন ছিল হাটের দিন ছিল, মঙ্গলবার, স্পষ্ট মনে আছে। তখন আমরা সেখানে আমাদের যে সাবেক সিনিয়র ভাইরা যারা ছিলেন আর কি, যারা ছাত্র ইউনিয়ন করতেন বা ছাত্র সংগঠন করতেন, তারা মিছিল নিয়ে বের হলো। মানে একটি বাঁশের ডগায় ওর রক্তমাখা শার্টটি এখন আমার স্পষ্ট মনে আছে, এখন আমি চোখে দেখতে পাচ্ছি যে সেই রক্তে রাঙানো সেই শার্টটি মানে সেই বাঁশের ডগায় নিয়ে মিছিল করছে। আর তখন মানে বিক্ষোভে ফেটে পড়েছে মানে ছাত্র জনতা। সেই মিছিল আমরা করেছিলাম, মানে আমি সেই ছোট, আমি সবার পিছনে আমি সেই মিছিল স্লোগান দিয়েছি। আপনি তখন অনেক ছোট ছিলেন। আমি একটু যুক্ত করতে চাই যে আপনি শহীদ আসাদের পরিবারের মানুষ। আমি সেখানে আসাদ আমার মামা হয় সম্পর্কে, আসাদের বাবা ছিল আমার নানা। ওই পরিবারের সাথে আমি সম্পৃক্ত থাকার কারণে আমি সেই ওনাদের সম্পর্কে তো আমি অনেক কিছুই আমি জানি। তারা কি তারা এই সমাজে তারা যে 6 ভাই 2 বোন ছিলেন, তারা সবাই মানে সবচেয়ে মেধাবী এবং প্রতিভাবান, বিভিন্ন ক্ষেত্রে তারা অবদানের ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছেন। এবং
এবং তাদের যেখানে উনি বিশেষ করে উনি একটা ওই রক্ষণশীল পরিবারের জন্মগ্রহণের পরেও মানে তিনি যে প্রগতিশীল রাজনীতি মানে তখন বাম রাজনীতির প্রতি এবং মৌলানা ভাসানীর খুবই একজন প্রিয় ব্যক্তি ছিলেন উনি। মৌলানা ভাসানী খুব পছন্দ করতেন এবং কৃষক সংগঠন করার দায়িত্বও নাকি দিয়েছিলেন সংগঠিত করার জন্য। কৃষক আন্দোলনও হয়েছিল এবং কৃষকদের 68-এ হরতালও ডেকেছিল। আপনারা জানেন যে হাতিরদিয়া বাজারে হরতাল করতে গিয়ে সেখানে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিল 2 জন, উনিও আহত হয়েছিলেন। সেখানে সাইকেল চালিয়ে উনি ঢাকায় এসে খবর দিয়েছিলেন ওই ঘটনা, যে অভ্যুত্থানের আগের ঘটনা আর কি। এবং উনি অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র এবং উনি ছিলেন মানে একটু দেশপ্রেমিক বলতে যা বোঝায়, চুল থেকে নখ পর্যন্ত। উনি মানে এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি, শ্রমজীবী মানুষের মুক্তির জন্য উনি জীবন বিলিয়ে দিয়েছেন। উনি একদম ছোটবেলা দেখেছি, অনেক সময় অনেকে দেখার সুযোগ হয়েছে, যেহেতু আমার আত্মীয় মামা, সেখানে দেখেছি উনি যে মানে একজন কৃষক এই যে পৌষ মাসের শীতের মধ্যে একজন মানে নিরীহ মানে একজন সাধারণ মানুষ, যারা অভাবী মানুষ, গরম কাপড় ক্রয় করতে পারছে না, তাকে সেই শালটা দিয়ে দিয়েছে, এরকম দেখেছি। এবং তাদের পিছনে তাদের এই ভাগ্য উন্নয়নের জন্য কি করতে হবে সার্বক্ষণিক তিনি কাজ করতেন আর কি। মানে মানুষের কল্যাণে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, স্বৈরাচারের পতনের জন্য তিনি জীবন বিলিয়ে দেওয়ার জন্য তিনি যে তার মানে তার ওই সময় তার অবদান দেখেছি মানুষের কল্যাণে। হ্যাঁ, এটা ওনার আদর্শ উজ্জীবিত হয়েছে। আমরা পরবর্তীতে আমার ছাত্র রাজনীতিতে আসার পিছনে অনেক অনুপ্রেরণা জুগিয়েছেন উনি। ওনার থেকে আমি শিক্ষা নিয়ে সেটা আমাকে অনেক করেছে। এইটুকু আসার পিছনে আমার ওনার যে আদর্শ নীতি এবং দেশপ্রেম এবং গণতন্ত্রের জন্য, দেশের জন্য, মানুষের জন্য যে তার যে আবেগ, মানুষ আত্মত্যাগ, এটা আসলে একটু বিরল, বুঝছেন। এটা জানতে চাইবো যে পারিবারিকভাবে এই শহীদ আসাদ দিবসকে কেন্দ্র করে আপনারা কোনো আয়োজন করে থাকেন কিনা? হ্যাঁ, ওটা তো ধরেন আমাদের একটা দলীয়ভাবে আমরা সব একটা তো হচ্ছি, এবং তার যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং যে নরসিংদীতে ধরেন আমাদের সে 1970 সালে শহীদ আসাদের নামে একটি কলেজ প্রতিষ্ঠিত, সেই কলেজে আমি অধ্যয়ন করেছি, আমি শিক্ষার্থী ছিলাম। এবং আরেকটি শহীদ কলেজের গার্লস স্কুল অ্যান্ড কলেজ একটি প্রতিষ্ঠা হয়েছে 91-এ, সেখানে 2টি প্রতিষ্ঠান আছে, তারাও সেখানে পারিবারিক সেখানে সেই প্রতিষ্ঠানগুলো করে। এবং ঢাকা থেকে যারা বাম রাজনীতির সাথে সম্পৃক্ত তারাও কিন্তু সকলেই আমি দেখেছি স্বাধীনতা উত্তর ওইখানে থেকে তারা সবাই এখানে ওই 20 জানুয়ারি তারা সেখানে মানে ফুলের রিং নিয়ে এক পুষ্পস্তবক অর্পণ করা, আর ওখানে তার কবর জিয়ারত করার জন্য সেখানে সেই দিনটি স্মরণ সভা, আলোচনা সভার আয়োজন করা হয়ে থাকে। এবং গরিব দুস্থদেরকে খাদ্য বিতরণ, এই ধরনের মানে অনেক মানে অনুষ্ঠান হয়ে থাকে, আলোচনা সভা হয়ে থাকে। ধরেন আমি আবার আসাদ পরিষদের বর্তমানে আমি সদস্য সচিব, সেখানে ধরেন অতীত আসাদ পরিষদের উদ্যোগে বিয়ে হয়েছে মানে বিভিন্ন মানে আলোচনা সভা, স্মরণ সভা, এবং যেখানে তিনি হয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিলেন ওই যে ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগের সামনে, সেখানে কিন্তু একটি আমি 90-তে যখন আমি ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে আমি একটু অনুধাবন করলাম যে ওই যে জায়গায় উনি শহীদ হয়েছেন, গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, ওই জায়গাটা স্মরণীয় করে রাখার জন্য একটি ভাস্কর্য একটি করা উচিত। সেখানে প্রদ্যুৎ দাস নামে আমার এলাকার একটি আর্টিস্ট একটি ভাস্কর ওকে দিয়ে সেখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ছিলেন আমাদের প্রফেসর মনিরুজ্জামান মিয়া স্যার, এবং আমাদের তখন আমাদের পরিষদের আসাদ পরিষদের সভাপতি ছিলেন আমাদের জার্নালিজম বিভাগের অধ্যাপক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমাদের সাকাত আলী খান, উনি ছিলেন। এবং শহীদ আসাদের যে বড় ভাই আর কি ইঞ্জিনিয়ার রশিদুজ্জামান, উনিও ছিলেন। তাদেরকে নিয়ে কিন্তু আমি সেখানে উদ্বোধন করেছিলাম একটা ভাস্কর্য। কিন্তু দুর্ভাগ্য যে কয়েক বছরের মধ্যেই দুর্বৃত্তরা এবং প্রতিক্রিয়াশীলরা এই ভাস্কর্যটি মানে একটু নষ্ট করে ফেলেছে, ভেঙে ফেলেছে, সেটা এখন মুছে ফেলেছে আর কি। কিন্তু এটা করেছিলাম এটা স্মৃতিকে ধরে রাখার জন্য, এটা গণজাগরণ নামে সেই স্মৃতিস্তম্ভটা করা হয়েছিল। এবং আরেকটি করেছিল যে আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র, আমাদের বিএনপি নেতা, আমাদের
আমাদের জানেন ঢাকা মহানগরীর সভাপতি ছিলেন সাদেক বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা, তিনিও উদ্যোগ নিয়েছিলেন। তিনি একসময় ছাত্র ইউনিয়ন করতেন আর উনি তাকে ব্যক্তিগতভাবে চিনতেন। শহীদ আসাদ গবেষণা পরিষদ, হ্যাঁ, এই পরিষদ থেকে একটি বইও প্রকাশিত হয়েছে, সেটা সম্পর্কে যদি একটু বলতেন। এই প্রজন্মের কাছে মানে আরো শহীদ আসাদ যে আসাদের রক্তের মধ্য দিয়ে যে স্বাধীনতার বীজ রোপণ হলো, যে রক্তের উত্তরাধিকার হিসাবে যে 69-এর গণঅভ্যুত্থানের পরে 70-এর নির্বাচন, 71-এর মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে অনুপ্রেরণা জুগিয়েছে শহীদ আসাদের, মানে এই যে তার আত্মত্যাগের মধ্যে, তার শহীদ হওয়ার মধ্য দিয়ে যে আন্দোলনকে, মানে আমাদের স্বাধীনতা আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল 71 স্বাধীনতা। এটার পিছনে শহীদ আসাদের মানে অবদান অনেক, মানে অপূরণীয় অবদান, যেটা মানে আমাদেরকে মানে অপকটে স্বীকার করতেই হবে। যেখানে আমরা কিন্তু সেই অর্থে কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাকে আরেকটু বেশি মর্যাদা হয়তো আমরা দিতে পারতাম, সে তো দেওয়া হয়নি। যদিও ধর আসাদ গেট করা হয়েছে, আবার দেখেছেন যে ওখানে আসাদ পার্ক করা হয়েছে, আসাদ এভিনিউ করা হয়েছে, মানে আইয়ুব গেটকে পরিবর্তন করে, এগুলো কিছু করেছি আমরা। শহীদ আসাদ মানে মহান স্বাধীনতা যুদ্ধে যারা আত্মহতি দিয়েছেন, জীবন রোশন করেছেন দেশের জন্য, জাতির জন্য, গণতন্ত্রের জন্য, তো তাদের জীবনের যে জীবন, যে তাদের আত্মহতিদের যে জীবন তারা উৎসর্গ করেছেন তাদের জন্য, তো সেটা আমাদের অনেক সার্বক্ষণিক আমাদেরকে উদ্দীপনা অনুপ্রেরণা জুগিয়েছে আমাদের এই আন্দোলন সংগ্রামে, যার কারণে আমরা সেই সফল হতে পেরেছি আর কি। সকল লোভ লালসা মোহ এবং আমাদের নির্মোহভাবে থেকে, বুঝছেন, আমরা তখন সেই এই জীবনকে বাজি রেখেই আমরা সেখানে আমাদের লড়াইকে আমরা চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে গেছি। তো সেটা সম্ভব হয়েছে। 2024-এর যে গণঅভ্যুত্থান গেল, সেটা আমাদের হচ্ছে। তারা ছাড়া ওই সময় আন্দোলন সংগ্রামে আমাদের প্রিয় নেত্রী, বিএনপির আমাদের চেয়ারপারসন, তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আমাদেরকে সে আন্দোলনের পিছনে অনেক অনুপ্রেরণা জুগিয়েছে, আমাদের উৎসাহ দিয়েছে, এবং সরাসরি আমরা যোগাযোগ করে করতাম আমাদের সব ধরনের সুযোগ। উনিও মাঠে ছিলেন, আমাদের আপনারা জানেন তৎকালীন 7 দল, 5 দল, 15 দল, আমরা সেখানে 7 দলের পক্ষ থেকে আমরা সেটা করেছি। এবং আমাদের 90-এর সফল যে ছাত্র গণঅভ্যুত্থানের সর্বদলীয় ছাত্রৈক্য, এদেশের ডাকসুর নেতৃত্বে কিন্তু সর্বদলীয় ছাত্রৈক্য জিহাদের লাশকে রেখে আমরা 1990 সালে 10ই অক্টোবর আমরা করেছিলাম আর কি, ইয়েতে ওই যে ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয়ের পাদর্শে দাঁড়িয়ে আমরা সেদিন সেই আমাদের ছাত্রদল নেতা নাজিরুদ্দিন জিহাদের লাশকে সামনে রেখে সচিবালয়ে ঘেরাও কর্মসূচি যে সেদিন নিহত হয়েছিলেন, তার লাশ পুলিশের কাছ থেকে ছিনিয়ে এনে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে তার লাশ নিয়ে শপথ করে, তারপরে আমরা শপথ করে আমরা বললাম, আমরা ঘোষণা দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত ফেসিট এই সামরিক জান্তা স্বৈরাচার এরশাদের পতন না হবে ততক্ষণ রাজপথ থেকে ফিরে যাব না ঘোষণা দিয়ে আমরা তখন আমাদের ডাকসু বিপি আমানুল্লাহ আমান ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে আমরা সেখানে আবার আমরা এসে ডাকসু ভবনে বসে তাৎক্ষণিকভাবে এদেশের সকল গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্র সংগঠন যারা ছিল আমাদের তাৎক্ষণিক অ্যাকসেপ্ট শিবির আর ছাত্র সমাজ যেটা আছে, নতুন বাংলা ছাত্র সমাজ, এগুলো দুটি সংগঠন বাদে আমরা সবাই বসে, আমরা ডাকসু ভবনে বসে আমরা তখন সর্বদলীয় ছাত্রকে গঠন করি। তার আগেও আমাদের 2-3টি ডাকসু ছিল, কিন্তু তারা আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন, কিন্তু তারা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারেন না, কিন্তু সহযোগিতা করেছেন, মানে রিলের মতো আর কি। তারা আমাদের হাতে দিয়েছেন, আমরা এটাকে চূড়ান্ত রূপ আমরা কমিটমেন্ট অনুযায়ী এর সাথে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে বারবার আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে, স্বৈরাচারের বিরুদ্ধে আমাদেরকে বারবার সংগ্রাম করতে হচ্ছে। 2024-এর গণঅভ্যুত্থানের কথা যদি আমরা বলে থাকি এবং 90-এর গণঅভ্যুত্থান যেখানে আপনি আসলে একটা অগ্রনায়কের ভূমিকা পালন করেছেন, কি মনে হয় যে বারবার কেন আমাদের গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে হচ্ছে? জাতীয় ঐক্যমত না থাকার কারণে আমাদের মধ্যে মানে দলীয় সংকীর্ণ মানসিকতা এবং দল মানে যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ার কারণে আমাদের রাজনৈতিক দলের মধ্যে সেই অভাবটা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে, যার কারণে কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে কাঙ্ক্ষিত অর্জিত যে আমাদের স্বাধীনতার পরবর্তীতে যেই ঘটনাগুলা বাঁকে বাঁকে যেগুলা গড়েছে, ধরেন 71-75-এর মানে আমাদের বাকশাল, তারপরে আমাদের 1975-এর 7ই নভেম্বর সিপাহী জনতার মধ্য দিয়ে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিলেন, আইনের শাসন, বিচারবিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিলেন, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। তার পরবর্তীতে আবার
ওনাকে ওনার খ্যাতিত মানে ভাবে দেশীয় বিদেশি চক্রান্ত তাকে হত্যা করে হলো 1981 সালে 30 মে। তার পরবর্তীতে আবার একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা নিয়ে গেল, ওটা স্বৈরাচারের সাথ। তো সেখানে যদি ধরেন গণতন্ত্রকে, একটি গণতান্ত্রিক সরকারের কাছ থেকে অবৈধভাবে অগণতান্ত্রিক পন্থায় অস্ত্রের মুখে ক্ষমতা হরণের কারণে দেখা যায় যে এই যে গণতান্ত্রিক যে একটা মানে দ্বারা পরিবেশ সেটা ব্যাহত হয়েছে। আবার মানে সেখানে স্বৈরশাসনের মানে আবির্ভাব হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে আর যেন মানে কোনো রকম যে 16 বছরে যে আমাদের যে হাজার হাজার যে সর্বশেষ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের দল থেকে 422 জন নিহত হয়েছে এবং 2000-এরও বেশি মানুষ ছাত্র জনতা বৈষম্য বিরোধী নিহত হয়েছে। তো এই নিহত হওয়ার কারণে একটা যে দেশের যে একটা দেশের প্রধান খুনি শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ধরনের পরিস্থিতি যেন ইন ফিউচারে যেন কোনো সরকার বা কোনো দল মানে ক্ষমতায় এসে, ক্ষমতা বলে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড না হয়, যেন এই পরিণতি নিতে না হয়। এটা শিক্ষা নিয়ে দেশকে গণতান্ত্রিক একটি রাষ্ট্র হিসেবে উপহাস করতে হবে। এবং আমাদের শহীদ আশা থেকে আমাদের পরবর্তী যারা যে জাতির জীবন দিয়েছেন সবাই থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে দেশ পরিচালনা এগিয়ে আসতে হবে, সুন্দর রাষ্ট্র বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। এবং আমরা সেই আশাবাদ পরিশেষে সবাই আজকে এই বাংলা বিশ্ব আজকে আপনাদের সবাইকে এবং যারা আজকে এই অনুষ্ঠান উপভোগ করছেন দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। এবং শহীদদের সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নেবে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার 110, বীরত্তম সি, আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। প্রযুক্তিবিদ ও অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, নিজের হৃদয় ও অন্তর্জ্ঞানের কথা শুনুন, এগুলোই আপনার নিজের কথা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ, কল্যাণময় হোক।